মাত্র 5 দিন হলো আমি আর রুদ্রনাথ পুরী থেকে নায়িকা বিশাখা চৌধুরীর কেসটা সলভ করে সবে কলকাতায় ফিরেছি। বলতে গেলে এই 5 দিন হলো রুদ্রনাথের হাতে আর কোনো নতুন কেস আসেনি। তাই এই কদিন রুদ্রনাথ বাড়িতে আরাম করেই বেশ দিন কাটাচ্ছিল। কিন্তু 6ষ্ঠ দিনের মাথায় সকালে আমি আর রুদ্রনাথ বসে যখন রুদ্রনাথের বাড়ির বৈঠকখানায় চা খেতে খেতে গল্প করছি, হঠাৎ সেই সময় রুদ্রনাথের বাড়ির ভৃত্য বাদল এসে রুদ্রনাথকে বলল, বাবু, আপনার সঙ্গে একজন ভদ্রলোক দেখা করতে চাইছে, বাড়ির বাইরে আছে, ভেতরে কি আসতে বলবো? ভদ্রলোক আমার সঙ্গে কী জন্য দেখা করতে চাইছে সেটা কি তোমাকে বলেছেন? না, এই বিষয়ে উনি আমাকে কিছু বলেনি, তবে বলছেন আপনার সঙ্গে নাকি কি একটা জরুরি কথা আছে, সেটা না বললে ওনার সর্বনাশ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ওনাকে তুমি ভেতরে পাঠিয়ে দাও। বাদল চলে যেতেই তার 1-2 মিনিট পর বৈঠকখানার ঘরের দরজার বাইরে থেকে একটা বয়স্ক লোকের ঘরে গলা শোনা গেল। আসতে পারি রুদ্রনাথ বাবু? হ্যাঁ আসুন, ভেতরে আসুন আপনি। রুদ্রনাথের কথা শেষ হতেই আমরা দুজন তাকিয়ে দেখি বৈঠকখানার ঘরের বাইরে থেকে বছর 60-এর এক বয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। ভদ্রলোকের পরনে হালকা বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা রঙের পায়জামা। এছাড়া ভদ্রলোকের সারা শরীর থেকে বেশ দামি সুগন্ধি একটা ঝাঁঝালো আতরের গন্ধ পাওয়া যাচ্ছে। আমি আরও ভালো করে ভদ্রলোককে পরখ করে দেখলাম। ভদ্রলোকের 2 হাতের 3টে আঙুলে সোনার আংটি ও ভদ্রলোকের বাঁ হাতে একটা দামি সোনার ঘড়ি। ভদ্রলোকের পোশাক আশাক ও সাজগোজ দেখে আমার মনে হলো উনি কলকাতা শহরের এক ধনী ব্যবসায়ী। ভদ্রলোক ঘরে প্রবেশ করলে রুদ্রনাথ বলে উঠল, আসুন আসুন। ভদ্রলোক রুদ্রনাথের বাঁ দিকের খালি চেয়ারে গিয়ে বসলেন। রুদ্রনাথ বলল, আপনার নাম আর আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভদ্রলোকটি এবার 2 হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে উঠল, নমস্কার রুদ্রনাথ বাবু, আমার নাম কিংসুক দেবনাথ, আমি পেশায় একজন উকিল। আজ আমি একটা বড় বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন। দেখলাম কথাগুলো বলতে বলতে কিংসুকবাবুর গলা ধরে এলো। বুঝলাম কিংসুকবাবু বিষয়টা নিয়ে বেশ ভেঙে পড়েছেন। রুদ্রনাথ এবার কিংসুকবাবুকে সান্ত্বনা দিয়ে বলল, কিংসুকবাবু, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আপনি বলুন, আপনি কি বিপদে পড়েছেন? আপনি যদি আপনার বিপদের কথা আমাকে খুলে না বলেন, আমি কিন্তু আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আপনি সব কিছু আমাকে খুলে বলুন, কোনো কিছু বাদ দেবেন না। রুদ্রনাথ বাবু, আমি একজন পেশায় আইনজীবী। আমার বাড়ি হলো উত্তর কলকাতার শ্যামবাজারে। আপনার কাছে যে দরকারে এসেছি সেটা হলো কাল আমার মেয়ে ইরাবতীর বিবাহ। কিন্তু এই কথা বলে কিংসুকবাবু থেমে যেতেই রুদ্রনাথ প্রশ্ন করে ওঠে, থেমে গেলেন কেন কিংসুকবাবু? বলুন, কাল আপনার মেয়ের বিবাহ, আজ আপনার মেয়ের কি কিছু হয়েছে নাকি? না না, আমার মেয়ের কোনো বিপদ আপদ হয়নি বিশ্বনাথ বাবু। আসলে আমাদের বংশে একটা রীতি আছে। সেই রীতিটা হলো আমার ঠাকুমার একটা 20 ভরি সোনার সীতাহার ছিল। আমার মায়ের বিয়ের সময় সেই সোনার সীতাহার আমার ঠাকুমাই আমার মায়ের হাতে দিয়ে বলে যে ভবিষ্যতে আমাদের বাড়িতে যে মেয়ের বিয়ে হবে তাকে যেন এই সোনার সীতাহারটা দেওয়া হয়। তাই সেই রীতি মেনে আজ আমার মার আমার মেয়ের ইরাবতীকে হারটা দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই গতকাল সন্ধ্যে থেকেই ওই সোনার সীতাহারটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জানেন, কাল সারা রাত ধরে সারা বাড়ি জুড়ে আমরা বাড়ির সকলে মিলেই হারটা খুঁজেছি, কিন্তু বাড়ির কোথাও আর হারটাকে খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে হারটা চুরি হয়ে গেছে। আচ্ছা কিংসুকবাবু, আপনি বলতে পারবেন গতকাল সন্ধেবেলায় কখন কোন সময় থেকে আপনি সীতাহারটা পাচ্ছেন না? কিংসুকবাবু পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে
কপালের ঘাম মুছতে মুছতে বললেন, আমাদের বংশে একটা রীতি আছে। আমাদের পরিবারের ছেলে কিংবা মেয়ের বিয়ে হলে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা তাদেরকে কোনো উপহার দিয়ে আশীর্বাদ করা হয়। আমাদের বংশের নিয়ম অনুযায়ী কাল সন্ধ্যে 7:30 নাগাদ আমরা বাড়ির লোকেরা মিলে সবাই ঠিক করি ইরাবতীকে উপহার দিয়ে আশীর্বাদ করব বলে। ঠিক সেই সময় আমার মা ইরাবতীকে আশীর্বাদ করবে বলেন। যেই সোনার সীতাহারের বাক্সটা খুলে ইরাবতীর হাতে দিতে যাবে, বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই দেখে সীতাহারটা সেখানে নেই। মা বাক্সের মধ্যে সীতাহারটা না দেখে আমার দিকে ফাঁকা বাক্সটা এগিয়ে দিয়ে বলল, খোকা, বাক্সের মধ্যে সীতাহারটা কোথায়? তুই তো একটু আগেই দোকান থেকে রং করিয়ে বাড়িতে নিয়ে আসলি, তখন কি ওর মধ্যে হারটা ছিল না? ওরা দেয়নি? মা, তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? ওরা তো আমার সামনেই হারটা রং করে বাক্সের মধ্যে ঢোকালো। তারপর আমি বাড়ি এসে তোমার সামনেই তোমার ঘরের আলমারিতে তো হারের বাক্সটাই রাখলাম। তুমি তো সবই দেখলে বিকেলবেলায়। এইটুকু সময়ের মধ্যে হারটা কোথায় বা উধাও হয়ে গেল? শোন খোকা, আমি তোর কোনো কথা কিছুই শুনতে চাই না। পরশু আমার নাতনির বিয়ে, কাল সন্ধ্যের আগেই আমার শাশুড়ি মার আমলের হার ফেরত চাই। এই তোকে বলে দিলাম আমি। তোর হাতে একটা দিন সময় আছে, তুই যেখান থেকে পারিস আমার হার খুঁজে এনে দে, না হলে কিন্তু আমি অন্য জল স্পর্শ করব না। এই তোকে বলে দিলাম খোকা। মা আমাকে এই কথা বলে নিজের ঘরে চলে যায়। মা ঘরে চলে যাবার পর আমি আর আমার স্ত্রী অপলা মিলে সারা বাড়ি তন্ন তন্ন করে গতকাল রাতে হারটা খুঁজেছি। বাড়ির কোথাও হারটা না পেয়ে এক প্রকার নিরুপায় হয়েই সকাল সকাল আপনার বাড়িতে ছুটে আসি সাহায্য চাইতে। আপনি প্লিজ আমার বাড়ি গিয়ে হারটা খুঁজে দিন, না হলে যে আমি মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। আচ্ছা, আপনি পুলিশের কাছে না গিয়ে আমার কাছে এসেছেন হার চুরির কথা বলতে, কেন? আসলে আমাদের বাড়িতে যে এত বড় একটা ঘটনা ঘটেছে সেটা মা বাইরের কাউকে জানাতে চান না কোনোভাবেই। তাই আমি পুলিশের কাছে না গিয়ে আপনারই শরণাপন্ন হয়েছি। আচ্ছা বেশ, আপনি কিছু চিন্তা করবেন না। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সোনার সীতাহার কালকের মধ্যেই খুঁজে দেবার। এই কথা বলে রুদ্রনাথ আমার দিকে তাকিয়ে বলল, সুবীর, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এখনই কিংসুকবাবুর সঙ্গে ওনার বাড়িতে যেতে হবে। আমি রুদ্রনাথের কথা শুনে তাড়াতাড়ি তৈরি হইনি। আমি, রুদ্রনাথ ও কিংসুকবাবু আমরা তিনজনে মিলে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কিংসুকবাবুর গাড়ি করে। গাড়িতে যেতে যেতে রুদ্রনাথ কিংসুকবাবুকে প্রশ্ন করে, আচ্ছা কিংসুকবাবু, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবার খুবই ছোট রুদ্রনাথ বাবু। আমি, আমার স্ত্রী অপলা আর আমার এক ছেলে আর এক মেয়ে আছে। ছেলের নাম অনিন্দ আর মেয়ের নাম ইরাবতী। আমার ছেলে বিয়ে করেছে, ওদের একটা ছোট্ট 5 বছরের মেয়েও আছে। আমার পুত্রবধূর নাম রেশমি আর আমার ছোট 5 বছরের নাতনির নাম কাজরি। এছাড়া আমার বৃদ্ধা মা আছে। এই 7 জন সদস্যকে নিয়েই আমার ছোট সংসার। আপনার বাড়িতে 7 জন সদস্য ছাড়া আর কেউ নেই? মানে বাড়ির কোনো রান্না বা কাজের লোকেরা কেউ? না বিশ্বনাথ বাবু, আমার মা বাড়িতে কাজের লোক রাখা একদমই পছন্দ করেন না। তাই আমি আর আমার স্ত্রী বাড়িতে রান্না ও কাজ করার জন্য কোনো কাজের লোককেই রাখিনি আজ পর্যন্ত। এরপর কথা বলতে বলতে কখন যে কিংসুকবাবুর বাড়ি পৌঁছে গেলাম তা খেয়ালই করিনি। কিংসুকবাবুর গাড়িটা একটা বড় গেট দিয়ে ঢুকে একটা বিরাট বড় উঠোনের একপাশে দাঁড়াতেই কিংসুকবাবু আমাদের দিকে তাকিয়ে বলল, আসুন আসুন, এই আমার বাড়ি। আমি আর রুদ্রনাথ গাড়ি থেকে নেমে দাঁড়াতেই দেখি উঠোনের একপাশে বিরাট বড় ফুলের বাগান এবং বাগানের একদিকে বড় 2তলা হলুদ রঙের বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে।
বাড়িতে যে বিয়ে হচ্ছে সেটা বাড়ির বাইরে ফুল সাজানো দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমরা দুজন কিংসুকবাবুর সঙ্গে বড় উঠোন ও বাগান পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকতে যাব, হঠাৎ আমার আর রুদ্রনাথের দৃষ্টি বাগানের দিকে যেতেই দেখি বছর 23-24-এর এক যুবক একটা হাতে বই নিয়ে বাগানে পায়চারি করতে করতে পড়ছে। রুদ্রনাথ বাগানে পায়চারি করা ছেলেটাকে দেখে কিংসুকবাবুকে প্রশ্ন করে উঠল, কিংসুকবাবু, আপনাদের বাড়ির বাগানে যে ছেলেটা করছে ওকে? এই দেখেছেন রুদ্রনাথ বাবু, ওর কথা একদমই আপনাকে বলতেই ভুলে গেছি। ওর নাম প্রবাল। এই 3 মাস হলো আমাদের বাড়িতে ভাড়া এসেছে। ও আমাদের বাড়ির নিচতলাতেই থাকে। ও একজন ছাত্র, কলকাতার কোনো একটা কলেজেও পড়াশোনা করে শুনেছি। আমি দেখলাম রুদ্রনাথ বেশ কিছুক্ষণ ধরে একটা সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকলো। তারপর আমাদের সঙ্গে বাড়ির ভেতরে চলে এলো। এরপর আমরা একতলা পেরিয়ে কিংসুকবাবুর বাড়ির 2তলার বৈঠকখানার ঘরে প্রবেশ করলাম। দেখি দুজন মহিলা মাথায় হাত দিয়ে সোফার ওপর বসে আছে, আর বছর 30-31-এর এক যুবক সামনে মাথায় হাত দিয়ে বৈঠকখানার ঘরের মাঝে পায়চারি করছে। কিংসুকবাবু আমাদেরকে নিয়ে বৈঠকখানার ঘরের ভেতরে ঢুকতেই ওই দুজন মহিলার মধ্যে একজন মহিলা সোফা ছেড়ে ধড়পড় করে উঠে বসলেন। কিংসুকবাবুর দিকে তিনি এগিয়ে এলেন, আমাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, ওনারা কে? ওনারা কি করতে এসেছেন এখানে? কিংসুকবাবু আমাদের দিকে তাকিয়ে বলল, ওনারা গোয়েন্দা। ওনারা সীতাহারটা খুঁজে দিতেই এখানে এসেছেন। এই কথা শুনে কিংসুকবাবু তার স্ত্রী অপলার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। রুদ্রনাথ অপলা দেবীকে প্রশ্ন করল, আচ্ছা অপলা দেবী, যে সীতাহারটা চুরি হয়েছে কাল সন্ধেবেলায়, সেই সীতাহারের ছবি আপনাদের কারো কাছে আছে? যদি থেকে থাকে তাহলে আপনি আমাকে দেখান। আমার হারটা তাহলে খুঁজতে সুবিধেই হবে। আপনি আমার সাথে আসুন। আমার ঘরে আমার বিয়ের অ্যালবামে সীতাহারের ছবিটা আছে। অপলা দেবী এই কথা বলে আমাকে আর রুদ্রনাথকে নিয়ে বৈঠকখানার ঘর ছেড়ে নিজেদের ঘরে নিয়ে গেল। আলমারি খুলে একটা কালো রঙের অ্যালবাম বের করে সেই অ্যালবামের প্রথম পাতাটা খুলে রুদ্রনাথের সামনে ধরে অপলা দেবী বলে উঠলেন, এই ছবির মধ্যে যে মহিলাকে দেখছেন উনি হলেন আমার শাশুড়ি মা। আর ওনার নেকলেসের নিচে যে লম্বা মতো সোনার হারটা দেখছেন ওটাই সেই গতকাল সন্ধ্যাবেলায় চুরি যাওয়া সীতাহার। আমি অ্যালবামের ছবির মহিলার গলার দিকে তাকাতেই দেখি নেকলেসের ঠিক নিচে একটা লম্বা মতো সোনার হার দেখা যাচ্ছে। সেই হারের মাঝখানে পান পাতার নকশা করা একটা বিশাল বড় ডিজাইন। সেই পান পাতার নকশার ওপর একটা ফুলের ডিজাইন। সেই পান পাতার নকশার নিচে কতগুলো সরু সরু ছোট চেনের সঙ্গে একটা ছোট বল ঝুলছে। সোনার সীতাহারের ছবিটা দেখে রুদ্রনাথ বলল, হারটা দেখে মনে হচ্ছে খুব দামি। যেই হারটা পাবে সে যদি কোনো সোনার দোকানে হারটা বিক্রি করে তাহলে সে অনেক টাকা লাভ করবে। আপনি ঠিকই ধরেছেন রুদ্রনাথ বাবু, হারটা খুবই দামি। এটা সোনার দোকানে বিক্রি করলে তাও মেরে কেটে 30-40 লাখ টাকা তো হবে। কিংসুকবাবু, আমি একটু আপনার মায়ের সঙ্গে একান্তে কথা বলতে চাই, আর তার সঙ্গে সীতাহারটা যে বাক্সের মধ্যে ছিল সেই বাক্সটা একটু দেখতে চাই। বেশ, আপনি আমার সঙ্গেই আসুন। আমি আপনাদেরকে মায়ের ঘরেই নিয়ে যাচ্ছি। এরপর কিংসুকবাবু আমাদের দুজনকে নিয়ে ওনার মায়ের ঘরে নিয়ে এলেন। দেখলাম একজন 74 কি 75 বছরের বৃদ্ধা মহিলা খাটের গায়ে হেলান দিয়ে বসে কি যেন চিন্তা করছেন। ওনার ঘরের ভিতর প্রবেশ করতেই চিন্তা ভঙ্গ হলো। তারপর আমাদের দুজনের দিকে তাকিয়ে একবার কিংসুকবাবুর উদ্দেশ্যে বেশ রাগত স্বরে বললেন, এই খোকা, ওনারা কারা? হ্যাঁ, ওনারা আমার ঘরের ভিতর কি করতে এসেছেন? মা, ওনারা হলেন প্রাইভেট ইনভেস্টিগেটরস, মানে গোয়েন্দা। তুমি পুলিশ ডাকতে বারণ করেছিলে বলে আমি গোয়েন্দার সাহায্য নিয়েছি হারটা খুঁজে দেওয়ার জন্য। এই কথা বলে কিংসুকবাবু রুদ্রনাথের সঙ্গে ওনার মায়ের পরিচয় করিয়ে দিলেন। কিংসুকবাবুর মা রুদ্রনাথকে একবার ভালো করে দেখলেন।
তারপর তাচ্ছিল্য সুরে রুদ্রনাথকে বললেন, এই ছোকরা, আমার চুরি হওয়া সীতাহারটা খুঁজে দিতে পারবে? হ্যাঁ? কুন্তলা দেবীর কথা শুনে আমার বেশ রাগ হলো, কিন্তু রুদ্রনাথ বেশ শীতল কণ্ঠে বলল, মাসিমা, আপনি আমার উপর ভরসা করে দেখতে পারেন একবার। আমি আপনার হারটা যথাসাধ্যভাবে খোঁজার চেষ্টা করব। পারলেই ভালো। মাসিমা, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি তার সঠিক সঠিক জবাব দেবেন। কি প্রশ্ন? মাসিমা, আপনার ছেলে দোকান থেকে হারটার রং করিয়ে এনে আপনার হাতে দেওয়ার পর আপনি আপনার আলমারিতে হারটা রেখে ঘর থেকে কোথাও বেরিয়েছিলেন কি সেই সময়? দেখলাম কিংসুকবাবুর মা কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, হারটা আমি আলমারিতেই তুলে রেখে ঘর থেকে বেরিয়েছিলাম, কারণ নাথ বউ আমাকে ডেকেছিল কি একটা কাজের জন্য। তারপর আর নিজের ঘরে ফেরা হয়নি। ঠাকুর ঘরে বিয়ের কাজ করতে করতে সন্ধে 7:30 বেজে গিয়েছিল। তারপর তো ইরা দিদি ভাইয়ের আশীর্বাদের অনুষ্ঠান শুরু হলো। কি কাজের জন্য আপনার নাতবউ আপনাকে ডেকেছিল, আপনি সেটা বলতে পারবেন? ওই তো ইরাপতিকে কি কি দিয়ে আশীর্বাদ করা হবে, সেই আশীর্বাদের বরণ ডালায় কি কি লাগবে তার জন্য ডেকেছিল। আচ্ছা মাসিমা, আপনি একটু মনে করে বলুন তো, আপনার নাতবউ যখন আপনাকে ডেকেছিল আপনি ঘর থেকে বেরোনোর সময় আলমারির চাবিটা ঠিক করে লাগিয়েছিলেন? হ্যাঁ, ভালো করে আলমারির চাবি দিয়ে বেরিয়েছিলাম ঘর থেকে, আমার পরিষ্কার মনে আছে। আপনি যখন আলমারিতে চাবি দিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন তখন চাবিটা আলমারির দরজার গায়ে ঝুলছিল, নাকি আপনি চাবিটা ঘরের অন্য কোথাও রেখেছিলেন? আমি আলমারিটা দিয়ে চাবিটা আমার বালিশের তলায় রেখেছিলাম, যেমন প্রতিদিন রাখি আর কি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আপনি যখন হারটা আলমারিতে তুলে রেখে ঘর থেকে বেরিয়ে চলে যান ঘড়িতে তখন কটা বেজেছিল? ওই তো আমি যখন ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরের দিকে যাই তখন ওই 5:30-6টা হবে। বিয়ে বাড়ি নানা কাজের জন্য আমি গতকাল সন্ধেবেলায় ঘড়ি দেখার সুযোগটা পাইনি ঠিক মতো। মাসিমা, আমার প্রশ্ন করা শেষ। এবার আপনার আলমারিটা আর হারের বাক্সটা কি একবার দেখতে পারি? হ্যাঁ দেখো গিয়ে ছোকরা, কিন্তু যা হওয়ার তা গেছে। এখন গোটা একদিন কেটে গেছে তল্লাশি করে, কিছু পাবে কি? আমার তো মনে হয় না। ইতিমধ্যেই রুদ্রনাথ কুন্তলা দেবীর আলমারি খুলে যে বাক্সে সীতাহারটি ছিল সেই বাক্সটা খুলে দেখতে লাগলো। এরপর রুদ্রনাথ একটা বড়ই অদ্ভুত কথা কুন্তলা দেবীকে বলল। মাসিমা, আপনি একটা প্রবাদ বাক্য শুনেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রুদ্রনাথের মুখ থেকে এই কথা শুনে আমি খানিকটা অবাক হয়ে গেলেও আমি তখন ওকে কিছু বললাম না। এরপর রুদ্রনাথ সীতাহারের বাক্সটা হাতে নিয়ে কুন্তলা দেবীর দিকে তাকিয়ে বলল, মাসিমা, এই হাড়ের বাক্সটা আমার কাছে রাখছি, হাড়টা ফেরত পেয়ে গেলে আবার বাক্সটা আপনাকে ফেরত দিয়ে দেব। আমি দেখলাম রুদ্রনাথের এই কথা শুনে বৃদ্ধা মহিলা কিচ্ছু বলল না, চুপ করে বসে রইল। তারপর রুদ্রনাথ কিংসুকবাবুকে বলল, এবার আমি আপনার বাড়ির লোকেদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবো। আমি আপনার বৈঠকখানা ঘরে বসছি, আপনি আপনার বাড়ির লোকেদের এক এক করে আমার কাছে পাঠিয়ে দিন। আচ্ছা বেশ, আপনারা বৈঠকখানার ঘরে গিয়ে বসুন। আমি প্রথমে আমার স্ত্রী অপলাকে পাঠাচ্ছি। এরপর আমরা দুজন কিংসুকবাবুর বাড়ির বৈঠকখানার ঘরে গিয়ে বসার 2-3 মিনিট পর অপলা দেবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওনার হাতে মাঝারি মাপের একটা ট্রে এবং সেই ট্রের ওপর 2টো কাঁচের গ্লাস, আর সেই কাঁচের গ্লাসের মধ্যে পাকা ঠান্ডা আমের শরবত। অপলা দেবী ট্রেটা আমাদের সামনে ছোট্ট টেবিলের ওপর রাখতে রাখতে বললেন, আপনাদের দুজনের জন্য ঠান্ডা শরবত নিয়ে এলাম, আপনারা আগে খেয়ে নিন, তারপর আমাকে যা প্রশ্ন করার করবেন। রুদ্রনাথ ট্রেটার ওপর থেকে একটা আমের শরবতের ভর্তি কাঁচের গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক দিতে দিতে অপলা দেবীকে প্রশ্ন করে, আচ্ছা অপলা দেবী, আপনি ওই সীতাহারটা কবে থেকে দেখছেন? ওই তো আমি বিয়ে হয়ে যবে থেকে এই বাড়িতে এসেছি সেই থেকে ওই হারটা দেখছি মায়ের কাছে।
আচ্ছা, আপনি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসেন, আপনার বউ ভাতে বা বাড়ির অন্য কোনো অনুষ্ঠানের সময় আপনার শাশুড়ি মা ওই সীতাহারটা আপনাকে পরতে দিয়েছিলেন? না, মা পড়তে দেননি। কারণ এই বাড়ির রীতি হলো ওই হারটা এই বাড়ির শুধু মেয়েরাই পাবে, কোনো বউরা পাবে না। যেমন আজ আমার মেয়ে ইরাবতী পাচ্ছে, এটা আমার স্বামীর বংশের নিয়ম। আমি অনেক পরিবারের অনেক নিয়ম কানুনের কথা শুনেছি, কিন্তু আপনাদের পরিবারে এই নিয়ম শুনে আমার খুবই অদ্ভুত লাগছে। আচ্ছা অপলা দেবী, আপনার স্বামী হারটা দোকান থেকে রং করিয়ে এনে আপনার শাশুড়িমার ঘরে গিয়ে ওনার হাতে হারটা দিলেন যখন, আপনি তখন কোথায় ছিলেন? ঘরে না বাড়ির অন্য কোথাও? না, আমি সেই সময় ঘরে ছিলাম না। আমি আমার পুত্রবধূ রেশমির সঙ্গে ঠাকুর ঘরে ছিলাম। বিয়ের জন্য আমি আনন্দ নাড়ু বানাচ্ছিলাম। আচ্ছা, এরপর আশীর্বাদের বরণডালা সাজানোর জন্য কি কি লাগবে সেটা জানার জন্য আপনার শাশুড়ি মাকে ডাকেন। মাসিমা যখন ঠাকুর ঘরে আসেন, আপনি কি তখনও ঠাকুর ঘরে ছিলেন? হ্যাঁ, ছিলাম। আমি আর মা সন্ধে 7:30 পর্যন্ত ঠাকুর ঘরেই ছিলাম। বিয়ের নানা ধরনের কাজ করছিলাম। তারপর তো ইরাবতীর আশীর্বাদের অনুষ্ঠান শুরু হলো। আমরা সবাই নিচে গেলাম ইরাবতীকে আশীর্বাদ করতে। আপনার শাশুড়ি মা ঠাকুর ঘরে আসার পর আপনারা দুজন কি ঠাকুর ঘর ছেড়ে কোথাও কি গিয়েছিলেন অন্য কোনো কাজে? আমি যাইনি। তবে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে আসার পর রেশমি একটু নিজের ঘরে গিয়েছিল, কি একটা কাজের জন্য। রেশমি কি কাজের জন্য নিজের ঘরে গিয়েছিল সে বিষয়ে আপনাকে কিছু বলেছিল? না, সেটাও বলেনি। আচ্ছা, এবার আপনি আসতে পারেন। আপনি আপনার পুত্রবধূ রেশমিকে পাঠিয়ে দিন। অপলা দেবী সোফা ছেড়ে উঠতে উঠতে বলল, আচ্ছা ঠিক আছে। অপলা দেবী যেই বেরোতে যাবে অমনি রুদ্রনাথ বলে উঠল, একটু দাঁড়ান অপলা দেবী, আপনাকে আর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলুন? আপনারা তিনজন ঠাকুর ঘরে কাজ করার সময় আপনার মেয়ে ইরাবতী কোথায় ছিল? ও ওর ঘরে ছিল। ওর কলেজের বান্ধবীরা এসেছিল, ওদের সঙ্গে গল্প করছিল, আর সন্ধেবেলায় ওকে আশীর্বাদের জন্য সাজাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আসুন। অপলা দেবী বৈঠকখানার ঘর থেকে বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পর বছর 25-26 এক রোগা ছিমছাম দেখতে মহিলা বৈঠকখানার ঘরে এসে ঢোকে। রুদ্রনাথ তার দিকে কেমন একটা সন্দেহ ভরা দৃষ্টিতে বেশ কিছুক্ষণ ধরে দেখল। তারপর হুট করে প্রশ্ন করল, আচ্ছা রেশমি দেবী, গতকাল বিকেলবেলায় আপনার ঠাকুমা শাশুড়ি ঠাকুর ঘরে আসার পর আপনি ঠাকুর ঘরের কাজ ছেড়ে কিছু সময়ের জন্য কোথায় গিয়েছিলেন? আমি দেখলাম রুদ্রনাথের প্রশ্ন শুনে রেশমি দেবী কেমন যেন থতমত খেয়ে গেলেন, কিন্তু সেই থতমত ভাব তাড়াতাড়ি কাটিয়ে নিয়ে তিনি বললেন, আসলে আমি আমার নিজের ঘরে গিয়েছিলাম, কারণ আমার স্বামীর ওই 6:30 নাগাদ একটু বাইরে বেরোনোর কথা ছিল, তো তাই ওর জামা কাপড় বের করে দিতে গিয়েছিলাম। আচ্ছা, আপনার স্বামী মানে অনিন্দবাবু 6:30 নাগাদ কোথায় বেরোনোর কথা ছিল? এই বিষয়ে আপনার স্বামী আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ জানি, আমি পরশুদিন আমার ননদের বিয়ে, তাই বাবা ওকে দিয়ে মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার দিতে বলেছিলেন। আচ্ছা, আপনার ননদ ইরাবতীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? যেমন ননদ বৌদির সম্পর্ক হয় তেমনই। ও আর আমি একে অপরের খুব ভালো বন্ধু। ওর কোনো দরকার থাকলে আমাকে বলে, আর আমার যদি কোনো দরকার থাকে তাহলে আমি আবার ওকেই বলি। বেশ, এবার আমার শেষ প্রশ্ন রেশমি দেবী, আপনি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর ওই হারটা কোনো দিন পরেছেন? কোনো দিন আপনার ঠাকুমা শাশুড়ি আপনার হাতে ওই হারটা দিয়েছেন? না, ঠাকুমা আমাকে কোনো দিনও ওই হারটা হাতে দেননি। আমার পড়া তো দূরের কথা, ওই 4-5 বার হারটা ঠাকুমার গলায় পড়তে দেখেছিলাম দুর্গাপুজোর সময়। আর ওই হারটা তো আমাদের বাড়ির বউদের প্রাপ্যও নয়। ওই হারটা তো এই বংশের নিয়ম অনুযায়ী এই বাড়ির মেয়েরা পাবে, যেমন আজ ইরাবতী এবং ভবিষ্যতে আমার মেয়ে। আচ্ছা, আপনি আসতে পারেন। এবার আপনি আপনার স্বামী অনিন্দবাবুকে একটু পাঠিয়ে দেবেন। ও তো রান্নার জায়গায় আছে, তদারকির কাজ করছে। চলুন আমি আপনাদের সঙ্গে রান্নার জায়গায় তাহলে যাই, নিয়ে যাচ্ছি আপনাদের, চলুন।
রেশমি দেবী আমাদের দুজনকে নিয়ে বাড়ির পেছনে যেখানে বিয়ে বাড়ির রান্না হচ্ছে সেখানে নিয়ে গেলেন। রান্নাবান্নার জায়গা থেকে লুচি ও আলুর দমের গন্ধ পেয়ে আমার দ্বিগুণ খিদে পেয়ে যায়, কিন্তু সেই লোক খানিকটা রুদ্রনাথের জন্য সামলে নিতে হয়। এরপর রেশমি দেবী তার স্বামী অনিন্দবাবুর সঙ্গে রুদ্রনাথের আলাপ করিয়ে দিতেই রুদ্রনাথ অনিন্দকে প্রশ্ন করে, আচ্ছা অনিন্দবাবু, গতকাল বিকেলবেলা আপনি কোথায় ছিলেন? মানে ওই ধরুন 5:30 থেকে 6টা নাগাদ। আমি গতকাল সকাল থেকে বাড়ি ছিলাম না, অফিসে ছিলাম। আপনি অফিস থেকে কখন ফেরেন? ওই তো 6:45 নাগাদ। আপনি অফিস থেকে বাড়ি ফিরে কি করলেন? গতকাল অফিস থেকে বাড়ি ফিরে বিশ্রাম নেবার একদম সুযোগ পাইনি, কারণ আমি অফিস থেকে ফেরার 5-10 মিনিট পর বাবা আমার ঘরে এসে বললেন, অরিন্দ, পরশু ইরার বিয়ে, তুই আমাদের পাড়ার 4 মাথার মোড় থেকে বড় মিষ্টির দোকানটা যেটা আছে, ওই মিষ্টির দোকানে গিয়ে বিয়েতে খাওয়ার মিষ্টি আর বউ ভাতের তথ্য, সেই মিষ্টিগুলো অর্ডার দিয়ে আসবি। এরপর আমি বাবার কথা অনুযায়ী 6:30 নাগাদ মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার দিতে বেরিয়ে পড়ি। আপনি মিষ্টির দোকান থেকে মিষ্টি অর্ডার দিয়ে বাড়ি ফেরেন কখন? ওই ধরুন 8টা কিংবা 8:15 নাগাদ। আর তারপর বাড়িতে ঢুকেই শুনি এই কাণ্ড। এবার আমার শেষ প্রশ্ন, আপনার ঠাকুমা সীতাহারটা আপনার স্ত্রী আর মেয়েকে না দিয়ে বোনকে দিচ্ছে, এতে আপনার কি রাগ হচ্ছে না? আমি দেখলাম রুদ্রনাথের এই প্রশ্নটা শুনে অনিন্দবাবু কেমন যেন আনমোনা হয়ে গেল একটু। তারপর আনমোনা ভাবটা কাটিয়ে নিয়ে বলল, না, রাগ হচ্ছে না রুদ্রনাথ বাবু, কারণ এই বাড়ির রীতি অনুযায়ী ওই হারটা তো এই বাড়ির মেয়েরাই পাবে, ভবিষ্যতে আমার মেয়েও ওই হারটাই পাবে, তাই রাগ হচ্ছে না। আপনার বিয়ে বাড়ির কাজে অনেকটা সময় নষ্ট করলাম, এবার আপনি নিজের কাজে যেতে পারেন। এই কথা বলে রুদ্রনাথ রান্নার জায়গা থেকে বেরিয়ে আমাকে নিয়ে বাড়ির অন্দরে যেই প্রবেশ করতে যাবে, হঠাৎ আমাদের দুজনের কানে একটা বাচ্চার কিছু কথা ভেসে আসে। জানিস পটু, মা না বলেছিল হারটা পেলে আমাকে দেবে, মা হারটা পেলো কিন্তু আমাকে দিল না। দেখ, মা না খুব পচা, মা আমাকে কথা দিয়ে কথা রাখে না। বাচ্চার এই অদ্ভুত কথাগুলো আমাদের কানে ভেসে আসতেই আমরা বাগানের দিকে তাকিয়ে দেখি কিংসুকবাবুর নাতনি কাজরি বাগানের দোতলায় বসে পুতুলের সঙ্গে ওই অদ্ভুত কথাগুলো বলছে। রুদ্রনাথ কাজরির দিকে এগিয়ে গেল, তারপর কাজরির পাশে বসে ওকে জিজ্ঞেস করলো, তোমার মা কেমন হার পেয়েছিল যেটা তোমাকে দিল না? আই, আপনি কে বলুন তো? আপনি এ বাড়িতে কেন এসেছেন? রুদ্রনাথ কাজরির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমি হলাম তোমার দাদুর এক বন্ধু, তোমার পিসির বিয়েতে এসেছি। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো কাজরিমা, তোমার মা কেমন হার পেয়েছিল যা তোমাকে দিল না? কাজরি মাথা চুলকোতে চুলকোতে অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ওই তো এই লম্বা করে মোটা করে কাকুটা। রুদ্রনাথ যেই আরও একটা প্রশ্ন করতে যাবে তখনই বাড়ির ভেতর থেকে রেশমি দেবীর গলা শোনা যায়। কাজরি মা, কোথায় গেলি মা? এদিকে আয় তো একটু। ভিতর থেকে মায়ের ডাক শুনে কাজরি রুদ্রনাথের দিকে তাকিয়ে বলে, কাকু, মা ডাকছে, আমি আসলাম। হ্যাঁ। এই কথা বলে কাজরি সঙ্গে সঙ্গে দোলনা থেকে উঠে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। আমি রুদ্রনাথকে প্রশ্ন করি, আচ্ছা রুদ্রনাথ, কাজরি কোন হারের কথা বলছে যা ওর মাও ওকে দেয়নি? জানি না সুবীর, কোন হারের কথা বলছে। এই বাড়ির প্রত্যেকটা লোক খুবই অদ্ভুত আর রহস্যজনক। কে যে হারটা চুরি করেছে তা বোঝা বড়ই মুশকিল। চলো সুবীর, একবার কিংসুকবাবুর ভাড়াটে প্রবালের সঙ্গে দেখা করে আসি। আমরা প্রবালের ঘরের দিকে গেলাম। ঘরে ঢুকতেই একটা তীব্র চুরুটের গন্ধে আমার নাকে এসে ধাক্কা মারল। আমি সেই তীব্র চুরুটের গন্ধ সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমালটা বার করে নাকে চাপা দিলাম। প্রবাল নিজের ঘরে টেবিলে বসে পড়াশোনা করছিল। আমাদের দুজনকে ঘরে ঢুকতে দেখে বলল, আপনারা কে? আর আমার ঘরে কি দরকারে এসেছেন? রুদ্রনাথ দুহাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলল, আমার নাম রুদ্রনাথ বিশ্বাস, আমি একজন গোয়েন্দা।
ওপরে একটা ঘটনা ঘটেছে, তা তদন্ত করতে এসেছি আমি। আর আমার পাশে যে ভদ্রলোককে দেখছো, ও আমার বন্ধু ও সহকারী সুবীর ঘোষ। আচ্ছা প্রবাল, তুমি কি জানো ওপরে কি ঘটনা ঘটেছে? না, জানি না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তার সঠিক সঠিক জবাব দেবে প্রবাল। কী প্রশ্ন করবেন করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। আচ্ছা, তুমি গতকাল বিকেলবেলায় 5:30 থেকে 6টা নাগাদ কোথায় ছিলে? বাইরে ছিলাম, সকালে কলেজে গিয়েছিলাম। কলেজ থেকে কখন ফেরো? ওই তো 5:30 কি 6টা নাগাদ। তারপর তুমি কলেজ থেকে ফিরে কি করলে? কলেজ থেকে ফিরে এসে 15 মিনিট বিশ্রাম নিয়ে তারপরেই কাজরির পরীক্ষা ছিল, তাই জন্য আধ ঘন্টা পরে ওকে ওপরে পড়াতে গিয়েছিলাম। ও, তুমি বুঝি কিংসুকবাবুর নাতনি কাজরিকে পড়াও? হ্যাঁ স্যার। কতদিন হলো পড়াচ্ছ? এই তো 2 মাস হলো ওকে পড়াচ্ছি। কাজরি খুব ছোট তো, তাই বৌদি ওকে বাইরে অন্য কোথাও পড়াতে পাঠাবে না। আসলে আমি কিছু ছোট ছোট ছেলে মেয়েদের পড়াই, সেটা আমি এই বাড়িতে ভাড়া আসার পর বৌদি শুনে আমাকে তখন এই কাজটিকে পড়ানোর জন্য রাখে। আচ্ছা প্রবাল, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বর্ধমানে। তুমি কলকাতার কোন কলেজে পড়াশোনা করছো এখন? আমি কলকাতার জয়পুরিয়া কলেজ থেকে পড়াশোনা করছি। আমি এখন 3rd ইয়ারে পড়ি। গতকাল সন্ধ্যাবেলায় 7:30 থেকে 8টা নাগাদ ইরাবতীর যখন আশীর্বাদ হচ্ছিল, তুমি তখন কোথায় ছিলে? আমি তখন ওপরেই ছিলাম, কাজরিকে পড়াচ্ছিলাম। আমার তোমাকে প্রশ্ন করা শেষ, এবার আমি আসি। তোমার পড়াশোনায় অনেকটা সময় নষ্ট করলাম। এই কথা বলে রুদ্রনাথ আমাকে নিয়ে প্রবালের ঘর থেকে বেরিয়ে আসে। কিংসুকবাবুর বাড়ির গেট থেকে বেরিয়ে আমাকে বলে, সুবীর, তুমি বাড়ি ফিরে যাও, আমার কয়েকটা জায়গায় যাওয়ার আছে, সেই সঙ্গে কতগুলো কাজ আছে। সব কিছু সেরে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। এই ঘোর দুপুরবেলায় তুমি আবার কোথায় যাবে? সকাল থেকে তো কিছু খাওনি, এবার না খেলে যে তোমার পিত্তি পড়ে যাবে। চিন্তা করো না সুবীর, আমি বাইরে কোথাও একটা দুপুরে খাবার খেয়ে নেব। রাস্তায় তো অনেক খাবার হোটেল আছে নাকি। এই কথা বলে রুদ্রনাথ নিজের কাজের উদ্দেশ্যে রওনা দেয়, আর আমি এই দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এরপর বাড়ি ফিরে এসে স্নান সেরে নিই। আমাদের ভৃত্য বাদলের হাতে গরম গরম ভাত আর রুই মাছের কালিয়া খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটা ভাত ঘুম দিয়ে নিলাম। ঘুম যখন ভাঙল তখন 6:30 বাজে। আমি রুদ্রনাথের ঘরে গিয়ে দেখি রুদ্রনাথ তখনও বাড়ি ফেরেনি। রুদ্রনাথ সন্ধ্যেবেলায় বাড়ি না ফেরায় আমার বাড়িতে ভালো লাগছিল না, তাই একটু বাইরে ঘুরতে বেরিয়ে পড়ি। বাইরে বেরিয়ে আমাদের পাড়ার 4 মাথার মোড়ে একটা ছোট্ট লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে গিয়ে 9টা পর্যন্ত নানান ধরনের গল্পের বই পড়ি। তারপর 9টার সময় বাড়ি ফিরে গিয়ে দেখি রুদ্রনাথ তার ঘরে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। রুদ্রনাথকে ঘুমোতে দেখে আমি বাদলকে জিজ্ঞেস করি, রুদ্রনাথ কটার সময় বাড়ি ফিরল বাদলদা? ছোট দাদাবাবু, আপনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা বাদেই বড় দাদাবাবু বাড়ি ফিরেছে। এরপর সারাদিন বাইরে ঘোরাঘুরি করার জন্য আমারও শরীরটা ভালো লাগছিল না বলে আমি তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমিয়ে পড়ি। রাত তখন 1টা নাগাদ। আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি একটু জল খাওয়ার জন্য নিজের ঘরের দরজা খুলে বৈঠকখানার ঘরে আসতে যাব, দেখি মাঝরাতে বৈঠকখানার ঘরে আলো জ্বালিয়ে রুদ্রনাথ তক্তপোষের ওপর বসে আছে, আর কিংসুকবাবুর বাড়ি থেকে আনা সেই সোনার সীতাহারের বাক্সটা খুলে ভেতরে কি যেন মন দিয়ে দেখছে। আমি প্রশ্ন করে উঠি, কি গো রুদ্রনাথ, এই খালি হাড়ের বাক্সটা থেকে কিছু রহস্য উদ্ঘাটন করতে পারলে নাকি? রুদ্রনাথ আমার দিকে না তাকিয়ে ফাঁকা বাক্সটার দিকে তাকিয়ে থেকে বেশ গম্ভীর গলায় বলল, অনেক রহস্য উদ্ঘাটন করেছি, কাল সকালে কিংসুকবাবুর বাড়ি গিয়ে সব জানতে পারবে। ও আচ্ছা, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, আজ দুপুরবেলায় আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি গেলে কোথায়? আজ আমি দুপুরে প্রবালের কলেজে গিয়েছিলাম ওর সম্পর্কে খোঁজ খবর নিতে। তা প্রবাল কি সত্যি সত্যি জয়পুরিয়া কলেজে পড়ে? হ্যাঁ, ও সত্যি সত্যি ওই কলেজেই পড়ে। তার সঙ্গে কিংসুকবাবুর বাড়িতে আরও একজন সদস্য ওই কলেজে পড়ে। কে? রুদ্রনাথ হাড়ের বাক্স থেকে মুখ তুলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিংসুকবাবুর মেয়ে ইরাবতী। এছাড়া আমি ওই কলেজে গিয়ে আরও একটা খবর জানতে পারি। কি খবর রুদ্রনাথ?
এই ইরাবতীর সঙ্গে প্রবালের একটা গভীর সম্পর্ক আছে, বলতে পারো প্রেমের সম্পর্ক। এ তো পুরো জন্ডিস কেস। হ্যাঁ, ঠিকই বলেছে সুবীর। আমাকে কাল কিংসুকবাবুর বাড়ি গিয়ে ওনার মেয়ে ইরাবতীর মুখ থেকে জানতে হবে যে ইরাবতী কেন প্রবালকে নিজের বাড়িতে এনে রেখেছে। আমার মনে হচ্ছে এই সীতাহার চুরির পেছনে ইরাবতী আর প্রবালের অন্য কিছু উদ্দেশ্য লুকিয়ে রয়েছে, আর সে উদ্দেশ্যটা কি কাল আমাকে যেভাবেই হোক জানতে হবে। পরদিন সকাল 9:30 নাগাদ আমরা দুজন কিংসুকবাবুর বাড়িতে গিয়ে হাজির হই। আমাদেরকে দেখে কিংসুকবাবু বলেন, রুদ্রনাথ বাবু, সীতাহারটা কে চুরি করেছে? আপনি তাকে ধরতে পারলেন? ওপরে চলুন, সব জানতে পারবেন। কিংসুকবাবুর ভুরু দুটো কুঁচকে যায়। একটু অবাক গলাতেই তিনি বলেন, আচ্ছা, চলুন চলুন। কিংসুকবাবু আমাদের দুজনকে নিয়ে বাড়ির দোতলায় চলে গেলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রুদ্রনাথ কিংসুকবাবুকে জিজ্ঞেস করে, কিংসুকবাবু, আপনার বাড়ির সকল সদস্য এখন উপস্থিত আছে তো বাড়ির মধ্যে? হ্যাঁ, আছে। আর আপনার নিচতলায় সেই ভাড়াটে ছেলেটি? হ্যাঁ, সেও আছে। এরপর আমরা দুজন কিংসুকবাবুর বাড়ির দোতলার বৈঠকখানার ঘরে যেতেই দেখি ওনারা বাড়ির সকল সদস্য বৈঠকখানার ঘরে রয়েছে। সেই সঙ্গে প্রবাল বলে যে ভাড়াটে ছেলেটিও আছে। বৈঠকখানার ঘরে ঢুকতেই আমাদের দুজনকে দেখে কিংসুকবাবুর মা কুন্তলা দেবী বলে উঠলেন, কি হে ছোকরা, আমার সীতাহার কই? হ্যাঁ, আমার সীতাহার তুমি খুঁজে দেবে বলেছিলে না, খুঁজে পেলে নাকি? হ্যাঁ মাসিমা, আপনি কিছু চিন্তা করবেন না। আপনার সীতাহার এই বাড়ি থেকে বাইরে কোথাও যায়নি। আপনার হার এই বাড়িতেই আছে, একটু পরেই পেয়ে যাবেন। এই কথা বলে রুদ্রনাথ কিংসুকবাবুর বাড়ির সকল সদস্যদের দিকে একবার ভালো করে দেখে নিল। রুদ্রনাথ সোজা রেশমি দেবীর দিকে এগিয়ে যায়। তারপর রেশমি দেবীর দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলে ওঠে, ইস রেশমি দেবী, আপনি 20 ভরি সোনার সীতাহারটা যাও বা চুরি করলেন, তাও নিজের কাছে ঠিকমতো রাখতে পারলেন না। রুদ্রনাথের কথা শুনে কিংসুকবাবুর বাড়ির সকল সদস্য রেশমি দেবীর দিকে তাকায়, কিন্তু মুখে কেউ কিচ্ছু বলে না। অন্যদিকে রুদ্রনাথের মুখে এই কথা শুনে রেশমি দেবীর বর ওরফে কিংসুকবাবুর ছেলে অনিন্দ রেগে গিয়ে রুদ্রনাথকে বলে ওঠে, কেই বলছেন কি আপনি? আমার স্ত্রী হারটা চুরি করেছে? এটা কখনোই হতে পারে না। ও কোনোদিনও এরকম কাজ করতে পারে না। আর ও যে হারটা চুরি করেছে তার প্রমাণটা কি? আপনার কাছে কোনো প্রমাণ আছে? এবার রেশমি দেবী কর্কশ কণ্ঠে বলে ওঠে, স্যার, আমি যে হারটা চুরি করেছি তার প্রমাণ কোথায়? আপনার কাছে কি কোনো রকমের কোনো প্রমাণ আছে যে আমি হারটা চুরি করেছি? রুদ্রনাথ একটা কাষ্ঠ হাসি হেসে রেশমি দেবী ও অনিন্দবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, আপনারা দুজন ভালো করেই জানেন আমি একজন গোয়েন্দা, তাই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। সব সময় প্রমাণ হাতে নিয়েই কথা বলি। আপনি যে হারটা চুরি করেছেন তার প্রমাণ আপনি নিজের হাতে রেখে গেছেন এই ফাঁকা হাড়ের বাক্সটার মধ্যে। এই কথা বলে রুদ্রনাথ তার হাতে ধরা সীতাহারের ফাঁকা বাক্সটা খুলে রেশমি দেবী ও কিংসুকবাবুর বাড়ির সবার সামনে তুলে ধরল। এই বাক্সের ভেতরে যে হলুদের গুঁড়ো আর আপনার হাতে লেগে থাকা হলুদের দাগ, এটাই প্রমাণ করছে যে আপনি হারটা চুরি করেছেন। আপনি বলছেন কি বৌমা হারটা চুরি করেছে? কিন্তু কিভাবে? আমার অনুমানের ভিত্তি থেকে বলছি। ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেই দিন সন্ধ্যাবেলায়। এই কথা বলে রুদ্রনাথ ধীরে ধীরে বলতে শুরু করে সেদিন সন্ধ্যাবেলায় দেবনাথ পরিবারে কি কি ঘটনা ঘটেছিল। সেই দিন সন্ধে 5:30 নাগাদ কিংসুকবাবুর সোনার দোকান থেকে সীতাহারটা রং করিয়ে এনে ওনার মায়ের হাতে দেওয়ার পর উনি হারটা আলমারিতে তুলে রাখেন। মাসিমা আলমারিটা চাবি দিয়ে ভালো করে আটকাতে যাবে, এমন সময় তার নাতবউ রেশমি দেবী ঠাকুর ঘর থেকে তাকে ডাকে ইরাবতীর আশীর্বাদের জন্য বরণডালা সাজাতে। মাসিমা তাড়াতাড়ি করে কোনো রকমে আলমারিটা আটকে ঠাকুর ঘরে চলে যান। ওনার চাবিটা বিছানার বালিশের তলায় রাখার কথাও মনে থাকে না। আলমারির গায়েই চাবিটা ঝুলতে থাকে। মাসিমা ঠাকুর ঘরে ঢোকার পর রেশমি দেবীর স্বামী অনিন্দবাবু বেরিয়ে পড়বে বলে রেশমি দেবী ঠাকুর ঘরের কাজ ছেড়ে বেরিয়ে নিজের ঘরে যান তার স্বামীকে আলমারি থেকে জামা কাপড় বের করে দেওয়ার জন্য।
এরপর তিনি নিজের ঘরের কাজটা সেরে ঠাকুর ঘরে ফিরেই আসছিলেন, ঠিক সেই সময় মাসিমার ঘরের আলমারির দিকে নজর যায় তার। তিনি দেখতে পান আলমারির গায়ে চাবিটা ঝুলছে। রেশমি দেবী আগে থেকেই জানতেন যে কিংসুকবাবু হারটার রং করিয়ে এনে তার মায়ের হাতে তুলে দিয়েছেন, এবং সেই সময় ঘরে কাউকে দেখতে না পেয়ে রেশমি দেবী খুব সন্তর্পণে ও খুব সাবধানে মাসিমার ঘরে ঢোকেন। তারপর চাবি দিয়ে আলমারি খুলতেই দেখেন সেই সীতাহারের বাক্সটা রয়েছে। যে সীতাহারের বাক্সটা সে বিয়ের পর থেকে মাসিমার কাছে দেখে এসেছেন, আর আজ যেটা ইরাবতীকে দেওয়া হবে বিয়ের আশীর্বাদে উপহার স্বরূপ। এরপর রেশমি দেবী বাক্সটা খুলতেই দেখেন তার মধ্যে সেই সীতাহারটা রয়েছে। এরপর সেই দামি হার হাতের কাছে পেয়ে লোভ সামলাতে না পেরে চুরি করে বসেন তিনি। কিন্তু রেশমি দেবী বাক্সটা খোলার সময় খেয়াল করেননি যে তার হাতের মধ্যে অনেক হলুদের গুঁড়ো লেগে আছে, যা হাড়ের বাক্সের গায়ে আর ভেতরে লেগে যায় ওনার অজান্তেই। এরপর উনি হাড় সমেত বাক্সটা চুরি করার পর নিজের ঘরে নিয়ে যান না, কারণ ওই ঘরে সেই সময় অনিন্দবাবু রয়েছেন। উনি সোজা হাড়ের বাক্সটা নিয়ে গিয়ে ওনার মেয়ে কাজুরির ঘরে রেখে আসেন। আমার মনে হয় কাজুরির ঘরে হাড়ের বাক্সটা রাখার সময় কাজুরি হয়তো কোনোভাবে হাড়টা দেখতে পেয়ে যায়। তাই কাজুরি গতকাল সকালবেলায় তার প্রিয় পুতুল পুটুকে বাগানের দোলনায় বসে বলছিল তার মা বলেছিল হাড়টা পেলে তাকে দেবে, কিন্তু তার মা হাড়টা পেল তাও দিল না। কাজুরির এই কথাটা আমার কানে যেতেই আমার কেমন মনে একটা খটকা লাগে। আমি তখন বাক্সের গায়ে ও ভেতরে হলুদের গুঁড়ো আর রেশমি দেবীর হাতে হলুদের দাগ দেখে বুঝতে পারি যে এই হার রেশমি দেবী ছাড়া কেউ চুরি করতে পারে না। এই কথা বলে রুদ্রনাথ থেমে যেতেই কুন্তলা দেবী রেশমি দেবীর দিকে তাকিয়ে বলে, ছি ছি নাথ বউ, শেষে কিনা তুই হার চুরি করলি? কেন করলি বল? হ্যাঁ, কেন করলি? এই উত্তরটা আমি আপনাকে দিচ্ছি মাসিমা। রেশমি দেবী ভেবেছিলেন ভবিষ্যতে ইরাবতী কাজুরির বিয়েতে যদি হারটা না দেয়, তাই তিনি এই কুকীর্তিটা করে বসেছিলেন। এবার ইরাবতী রেশমি দেবীর দিকে তাকিয়ে বলল, ছি বৌদি, তুমি আমাকে এতটাই নীচ প্রবৃত্তির মনে করলে? আমি কাজুরির পিসি, তুমি তো জানো আমি কাজুরিকে কতটা ভালোবাসি। এই বাড়ির রীতি অনুযায়ী ওর বিয়ের সময় কেন হারটা দেব না তুমি বলতে পারো? আমি দেখলাম ইরাবতীর এই প্রশ্ন শুনে রেশমি দেবী কোনো উত্তর না দিয়ে মুখ নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। অন্যদিকে কুন্তলা দেবী রুদ্রনাথকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, হারটা এখন কোথায় বল আমাকে? ওই শয়তানি হারটা কোথায় লুকিয়ে রেখেছে? হ্যাঁ, দাঁড়ান মাসিমা, এখনও অনেক কিছু বাকি আছে। আপনার হার আমি ঠিক সময় আপনার হাতে তুলে দেব, আপনি কিছু চিন্তা করবেন না। আবার কি বাকি আছে রুদ্রনাথ বাবু? রেশমি দেবী মাসিমার আলমারি থেকে হারটা চুরি করে এনে তার মেয়ে কাজরি ঘরে রেখে আবার ঠাকুর ঘরে নিজের কাজে ফিরে আসে। রেশমি দেবী ঠাকুর ঘরে যাওয়ার ঠিক 15 মিনিট বাদে প্রবাল কাজুরির ঘরে কাজুরিকে পড়াতে আসে। প্রবাল কাজুরিকে পড়াতে পড়াতে হঠাৎ তার দৃষ্টি যায় কাজুরির বইয়ের তাকের একটি বইয়ের গোছের দিকে। বইয়ের গোছের দিকে প্রবালের দৃষ্টি যেতেই সে দেখে বইয়ের গোছগুলোর সঙ্গে একটা কাঠের গয়নার বাক্স রাখা। সেটা দেখতে পেয়ে প্রবালের মনে একটা প্রশ্ন জাগে, বইয়ের গোছের মধ্যে কাঠের গয়নার বাক্স কি করছে? আমার অনুমান কাজুরি পড়ার মাঝে ঘরের বাইরে বেরিয়েছিল, আর সেই ফাঁকে প্রবাল বইয়ের গোছের মধ্যে থেকে কাঠের গয়নার বাক্সটা টেনে বের করে আনে। বাক্সটা খুলতেই দেখে বাক্সের মধ্যে একটা 20 ভরি সোনার সীতাহার চকচক করছে। সীতাহারটা দেখে প্রবাল লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে বাক্সের মধ্যে থেকে হারটা নিয়ে পাঞ্জাবির পকেটে চালান করে দেয়। তারপর বাক্সটা আবার যথাস্থানে রেখে ফিরে আসে নিজের জায়গায়। কিছুক্ষণ পর কাজুরি ঘরে ফিরে আসতেই প্রবাল প্রতিদিনকার নিয়ম মতো কাজুরিকে পড়িয়ে নিচে চলে আসে। অন্যদিকে প্রবাল কাজুরিকে পড়িয়ে চলে যাওয়ার পর রেশমি দেবী আবার কাজুরির ঘরে আসে, এটা দেখবার জন্য যে বাক্সের মধ্যে হারটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু বাক্সটা হাতে নিয়ে বাক্সটা খুলতেই তিনি চমকে ওঠেন। বাক্সের মধ্যে হার নেই দেখে রেশমি দেবী বুঝতে পারেন যে কিছুক্ষণ আগে একমাত্র প্রবাল এই ঘরে এসেছিল, তাই হারটা ওই নিয়েছে। তাই নিজের দিকে চুরি করার সন্দেহের তীরটা যাতে না যায়, তাই রেশমি দেবী আবার এক ফাঁকে গিয়ে মাসিমার ঘরে ঢুকে আলমারিতে হাড়ের বাক্সটা পুনরায় রেখে আসে। কি তাই তো রেশমি দেবী, আমি ঠিক বলছি তো?
রেশমি দেবী মুখ নিচু করে বলে, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন স্যার। রুদ্রনাথের কথার মাঝে প্রবাল বেশ রাগত গলায় বলে ওঠে, আমি যে কাজটি ঘর থেকে হাটটা চুরি করেছি এর প্রমাণ কি? গতকাল সকালবেলায় যখন তোমার ঘরে আমরা গিয়েছিলাম তখন তীব্র একটা চুরুটের গন্ধ পেয়েছিলাম। তারপর বাড়ি ফিরে যখন হাড়ের বাক্সটা খুলে ভালো করে দেখছিলাম তখন হাড়ের বাক্সের মধ্যে থেকেও আমার নাকে সেই তীব্র চুরুটের গন্ধ ভেসে আসে। আমার মনে হয় তুমি অতিরিক্ত চুরুট নেশা করো বলে তোমার হাতে সারাক্ষণ চুরুটের গন্ধ লেগে থাকে। বাক্সের ভেতরে চুরুটের গন্ধ পেয়ে আর তোমার ঘরে ঢুকে চুরুটের গন্ধ পেয়ে আমি তখন দুয়ে দুয়ে 4 করে ফেলি। এছাড়া প্রবাল, তোমার আরও একটা গোপন সত্য আমি জানতে পেরেছি। সেটা কি সবার সামনে বলবো? কী সত্য আপনি জানতে পেরেছেন প্রবালের বিষয়ে? আপনি বলুন। অপলা দেবীর প্রশ্ন শুনে রুদ্রনাথ কঠোর দৃষ্টি দিয়ে ইরাবতী ও প্রবালের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, আপনারা হয়তো জানেন না, প্রবালের সঙ্গে ইরাবতীর একটা গভীর সম্পর্ক রয়েছে, যা হলো প্রেমের সম্পর্ক। আপনি কি বলছেন রুদ্রনাথ বাবু? ইরাবতীর সঙ্গে প্রবালের প্রেমের সম্পর্ক? না না, এ কখনোই হতে পারে না। কিংসুকবাবু, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি আপনার মেয়ে ইরাবতীকে জিজ্ঞাসা করে দেখুন ওর সঙ্গে প্রবালের প্রেমের সম্পর্ক আছে কিনা। কিংসুকবাবু তার মেয়ে ইরাবতীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, উনি যা বলছেন সেসব কি সত্যি ইরাবতী? হ্যাঁ বাবা, উনি যা বলছেন সব সত্যি। আমি প্রবালকে খুব ভালোবাসি। আমরা দুজন গত 1 বছর ধরে এই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে রয়েছি। কিন্তু ও যে এরকম একটা জঘন্যতম অপরাধ করে বসবে আমি আমি নিজেও জানতাম না বাবা। ইরাবতী তার বাবাকে এই কথা বলে প্রবালের দিকে এগিয়ে যায়। তার শার্টের কলার খামচে ধরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ছি ছি প্রবাল, ছি! তুমি শিক্ষিত একটা ছেলে হয়ে এরকম জঘন্যতম অপরাধটা করতে পারলে? কেন করলে? কেন করলে বলো? আমাকে উত্তর দাও তুমি প্রবাল, উত্তর দাও। আমি যে তোমাকে খুব ভালোবেসেছিলাম প্রবাল, তোমার সঙ্গে যে ঘর বাঁধতে চেয়েছিলাম। প্রবাল মুখ নিচু করে চুপ করে থাকে। অন্যদিকে রুদ্রনাথ বলে ওঠে, ইরাবতী দেবী, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। গতকাল আপনাদের বাড়ির সকলের সঙ্গেও প্রবালের সঙ্গে কথা বলে আমি দুপুরের দিকে প্রবালের কলেজে একটু খোঁজখবর নিতে গিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম যে ও সত্যি সত্যি জয়পুরিয়া কলেজে পড়ে কিনা। ওই কলেজে ও যে ডিপার্টমেন্টে পড়ে সেই ডিপার্টমেন্টে আমি যাই, আর ওখানে গিয়ে ওর কথা বলতেই ওর কয়েকটা বন্ধু বান্ধব জানায় প্রবাল সত্যি সত্যি ওই কলেজে ওদের সঙ্গে একই গ্রুপে পড়ে। এরপর আমি প্রবালের বন্ধুদের কাছ থেকে জানতে পারি যে এই কলেজেরই অন্য ডিপার্টমেন্টের একটি মেয়ের সঙ্গে প্রবালের প্রেম রয়েছে, আর তার নাম ইরাবতী দেবনাথ। তারা দুজনকে খুব ভালোবাসে এবং বিয়ে করারও পরিকল্পনা করছে। এরই সাথে আমি আরও একটা বিষয় জানতে পারি, প্রবালের মা নাকি খুব অসুস্থ, ওর মায়ের চিকিৎসার খরচের জন্য অনেক টাকা লাগবে। ইতিমধ্যেই নাকি প্রবাল তার মায়ের চিকিৎসা খরচ চালানোর জন্য অনেক জায়গা থেকে ধার করে ফেলেছে। তাই প্রবাল মায়ের চিকিৎসার খরচ চালানোর জন্য আর ধার মেটানোর জন্য ওই হাটটা চুরি করে বসে। রুদ্রনাথের কথা শেষ হতেই ইরাবতী কটমট করে বেশ রাগত দৃষ্টি দিয়ে প্রবালের দিকে তাকিয়ে বলে, প্রবাল, এই জঘন্যতম অপরাধটা করার আগে তুমি যদি একবার আমাকে তোমার মায়ের অসুস্থতার কথা বলতে, তাহলে আমি কি তোমাকে সাহায্য করতাম না বলো? অবশ্যই করতাম। আমি যে তোমাকে খুব ভালোবেসেছিলাম, নিজের থেকেও বেশি। একসঙ্গে যে ঘর বাঁধতে চেয়েছিলাম। না না, আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে ভুল করেছি। তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও প্রবাল। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। এই কথা বলতে বলতে ইরাবতী কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে কিংসুকবাবু ওদের ভালোবাসার সম্পর্ক জানতে পেরে রুদ্রনাথকে প্রশ্ন করে ওঠে, আচ্ছা রুদ্রনাথ বাবু, আপনি পরিষ্কার করে একটা কথা বলুন তো, ইরাবতী আর প্রবাল ওরা যে দুজন মিলে বিয়ের পরিকল্পনাটা করেছিল বললেন, কিন্তু ইরাবতীর সঙ্গে যে আজ অন্য একজনের বিয়ে, তাহলে ওরা বিয়ে করতো কি করে? ইরাবতীর প্রবালের সঙ্গে প্ল্যান ছিল,
আজ সন্ধেবেলায় বর যখন এই বাড়িতে ঢুকবে তখন বাড়ির সবাই বরকে নিয়ে খুব ব্যস্ত থাকবে। সেই ফাঁকে প্রবালের হাত ধরে সবার অলক্ষ্যে বাড়ির পেছনের দরজা দিয়ে ওরা পালাবে। কিংসুকবাবু আর কিছু বললেন না, চুপ করে রইল। অন্যদিকে কুন্তলা দেবী উতলা হয়ে রুদ্রনাথের হাত ধরে বললেন, বাবা, চোর তো ধরা পড়েছি, এবার আমার হারটা খুঁজে দাও। ওই হারটা বাড়ির কোথায় আছে বাবা? হ্যাঁ? কুন্তলা দেবীর প্রশ্ন শুনে রুদ্রনাথ হাত ধরে বলে, হ্যাঁ মাসিমা, আমার সব কাজ শেষ, এবার আমি আপনার হার খুঁজে দেব। এই কথা বলে রুদ্রনাথ প্রবালের দিকে এগিয়ে গিয়ে বলে, আমি যখন এই প্রথম বাড়িতে ঢুকেছিলাম দেখেছিলাম যে তুমি একটা বই হাতে নিয়ে বাড়ির সামনের বাগানে ঘুরে ঘুরে পড়ছিলে, কিন্তু আমার বিশ্বাস তুমি বই পড়ছিলে না। তখন তুমি বইটার মধ্যে হারটা লুকিয়ে নিয়ে বাগানে পুঁততে এসেছিলে। আমার যদি খুব ভুল না হয়, বাড়ির সামনের বাগানে ওই বড় লাল জবা ফুলের গাছের নিচে হয়তো এখনও হারটা তুমি পুঁতে রেখেছ। ঠিক সুযোগ সুবিধা মতো সময় এখনো পাওনি বলে ওই হারটা ওখান থেকে তুমি এখনো সরাতে পারোনি। এই কথা বলে রুদ্রনাথ কিংসুকবাবুর বাড়ির সবাইকে নিয়ে বাড়ির সামনে বাগানে গিয়ে একটা বড় লাল জবা গাছের সামনে এসে দাঁড়ায়। তারপর একটা শাবল দিয়ে রুদ্রনাথ জবা গাছের তলাটা একটু খুঁড়তেই একটা কালো রঙের পুটুলি দেখা যায়। কালো রঙের ছোট্ট পুটুলিটা মাটির তলা থেকে বেরিয়ে আসতেই রুদ্রনাথ সেটা হাতে তুলে নিয়ে পুটুলিটা খুলতে খুলতেই সেই পুটুলির ভেতর থেকে একটা চকচকে সোনার মোটা হাড় উঁকি মারতেই সেই হাড়টা দেখে কুন্তলা দেবী হাসি মুখে বলে ওঠে, এই তো আমার সেই সীতাহার। উফ, সীতাহারটা যে অক্ষত অবস্থায় আছে আমি দেখেও শান্তি পেলাম। কুন্তলা দেবীর মুখে এই কথা শুনে রুদ্রনাথ কালো পুটুলির ভেতর থেকে হাড়টা তুলে নিয়ে কুন্তলা দেবীর হাতে দিয়ে হাসি মুখে বলে, কি মাসিমা, আপনি তো কাল আমাকে হেটা করে বলেছিলেন আমি নাকি হাড়টা খুঁজে দিতে পারবো না। আজ সকালে আমি আপনার হাতে হাড়টা তুলে দিতে পারলাম তো? কুন্তলা দেবী এবার একটু লজ্জিতভাবেই বলে, বাবা, আমার তোমাকে চিনতে খুব ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ? এ কি করছেন মাসিমা, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? ছি ছি ছি, আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনার নাতির বয়সী, আপনি বরঞ্চ আমাকে আশীর্বাদ করুন যাতে কোনো মানুষের কোনো বিপদ আপদ হলে তাদের পাশে দাঁড়িয়ে কোনো রকমভাবে সাহায্য করতে পারি বা তাদের সেই বিপদ থেকে রক্ষা করতে পারি।